আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। এখন আমরা ক্লাসে আসি। ক্লাসে আজকে হচ্ছে সংখ্যা টপিকস নিয়ে কথা বলা হবে। সংখ্যা বলতে এখন আমরা মূলত এখানে যেটা বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই দুইটা। তাহলে এখানে হচ্ছে প্রথমে আমরা যে আচ্ছা, এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, বা 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এইরকম আমরা তাহলে এখন মেনলি সংখ্যার দিকে চলে যাই, যে মৌলিক সংখ্যার বিষয়টা। মৌলিক সংখ্যা সাধারণত তোমাদের 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, এইটা পরীক্ষায় বেশি আসে আর কি, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে। এখন এর ভিতরে কিছু কথা আছে, যেমন আমরা যদি একটা এরকম সিরিয়াল মনে রাখি যে 4 4 2 2 3 2 2 3 2 1, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এটা দেখো মনে রাখা খুবই সহজ। প্রথমে এই চারটা মনে করো যে এটা আমরা পরে ধরতেছি, আগে 422 322 তারপরে 321। এখানে যে সিরিয়ালে এরকম মনে রাখা মানে হচ্ছে এই এই চারটা বলতে বোঝাচ্ছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এই চারটা মানে বোঝাচ্ছে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত, এই 2 মানে বোঝাচ্ছে 21 থেকে 30 পর্যন্ত। এরকম সিরিয়ালে আমাদের এই জায়গায় যাইতে থাকবো আমরা। এই লাস্টেরটা তাহলে এইভাবে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি যদি বলে কয়টি তখন বলবো 4টি। আবার যদি বলে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 4টি। তারপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি। এখন যদি বলে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তাহলে আমরা এই তিনটা যোগ করব। তাহলে 4 4 8 আর 2 10টি, তখন আমরা বলবো 10টি। তাহলে এখন আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক, এখন মৌলিক সংখ্যা মোট কতটি সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। 1 থেকে 100 পর্যন্ত কত কত, এখানে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে মোট পাবো হচ্ছে 25। তাহলে এই 25টি হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা এই ধরনের ম্যাথ গুলো, যেমন 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তাহলে 31 মানে আমরা 30 পর্যন্ত এই পর্যন্ত বাদ, তাহলে এখান থেকে 50 পর্যন্ত, তাহলে এখানে এইটা আমাদের হচ্ছে 31 থেকে 40, আর এইটা হচ্ছে আমাদের 41 থেকে 50। তাহলে 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে এই দুইটা। এই দুইটা মানে হচ্ছে কত কত, 2 আর 3 5। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 5টি। তাহলে এই জায়গা এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন এখানে আবার বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আসলে মৌলিক সংখ্যাটা কি এখন সেটা দেখো। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে 1 থেকে বড়, প্রথম শর্তই হচ্ছে যে 1 থেকে বড় হতে হবে। কারণ হচ্ছে 1 নিজে কোনো মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যাও না।
এক, সেজন্য আমাদেরকে এক মনে রাখতে হবে যে এক হচ্ছে মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। তাহলে প্রথম শর্তই হচ্ছে এক থেকে বড় হতে হবে। তাহলে এক থেকে বড় কোন সংখ্যা, যে সংখ্যার শুধুমাত্র এইটা মনে করো যে যেমন 10, 10 আমরা নিলাম, তাহলে এর যদি আমরা গুণনীয়ক গুলো করি তাহলে আমাদের 2, 5, এখানে 10 এরকম থাকলো। তাহলে এখানে এক থাকতে পারবে, আর যে সংখ্যার কথা বলতেছে সেই সংখ্যা থাকতে পারবে। যেমন 5, 5 কে যদি আমরা ভাঙি তাহলে 1 পাবো, 5 পাবো, আর কোনো আমরা অন্য কোনো গুণনীয়ক পাচ্ছি না। তাহলে আমাদের তখন বলতে হবে যে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এইটার দেখা যাচ্ছে যে 2, 5 এক্সট্রা আরো দুইটা সংখ্যা আছে, সেজন্য আমরা এদেরকে বলতে পারবো না যে এটা তাহলে আমাকে বলতে হবে যৌগিক সংখ্যা। তাহলে এটা যৌগিক আর এটা হচ্ছে মৌলিক। এখন এই যৌগিক সংখ্যার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কৃত্রিম সংখ্যা। কখনো পরীক্ষায় কৃত্রিম সংখ্যা কি জিনিস দিতে পারে, তাহলে কৃত্রিম সংখ্যা বললে পরে তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে যৌগিকের কথা আমাকে বলছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে বলছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এরকম যদি আমরা এখানে এদেরকে দেখি, যেমন 6 কে আমরা এরকম বলতে পারি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 3 তিরিকে 9, এগুলো সবই আমি এরকম নামতা পড়তে পারতেছি, যেগুলো এক বাদে আরো অন্য কিছু আছে। তাহলে এখানে আবার দেখো 7, 7-এর কিন্তু ওইরকম হয় না। 7-এর ক্ষেত্রে আমাদের তাহলে 1 আছে আর 7 আছে, অন্য কিছু নাই। তাহলে আমরা বলতে পারবো যে এখানকে অ্যান্সার হচ্ছে 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমাদের এখান থেকে চলে যাই, আমরা এখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার বিষয়টা একটু দেখি। এখানে যেমন লেখা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা শুধুমাত্র অমূলদ সংখ্যার সংখ্যাটা কম আর মূলদ সংখ্যার পরিমাণ হচ্ছে বেশি আছে, সেজন্য আমরা অমূলদ সংখ্যাটা যদি ওই রকম বলতে পারি যে এই কয়টা অমূলদ সংখ্যা, তাহলে ওর বাদে যেগুলো হবে সবই তাহলে আমরা তখন বুঝতে পারবো যে এটা অমূলদ সংখ্যা। যেমন মূলদ সংখ্যাটা তাহলে যেমন হচ্ছে, এখানে আমরা অমূলদটা আগে লিখি। অমূলদ একটা হচ্ছে রুট, এই রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে, মৌলিক এইটা থাকার সাথে সাথে কোনো কথা ছাড়াই এইটা একটা অমূলদ সংখ্যা, 1 নাম্বার। 2 নাম্বারে আর একটা এইরকম একটা দেখতে, এটার নাম হচ্ছে পাই। এই পাইয়েরও কোনো নির্দিষ্ট কোনো মান নাই, আমি যদি সারা জীবন ধরে পাইয়ের মান লিখতে থাকি তারপরেও শেষ হবে না। তাইলে এই পাইয়ের মানটা হচ্ছে সেরকম অমূলদ সংখ্যা। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে সূচকের মধ্যে বা লগের মধ্যে আছে। তো এইটা হচ্ছে এই ইটা আর এই পাই আর হচ্ছে রুট ওভার মৌলিক, এই তিনটা আমরা যদি দেখি কখনো, তখনই আমরা মনে করব যে এটা অবশ্যই অমূলদ সংখ্যা। এখন এর বাইরে যেমন এটা শুধু মৌলিক না, রুটের ভিতরে দেখা যাচ্ছে আমাদের 8 আছে বা রুটের ভিতরে এরকম 10 আছে, এগুলো কিন্তু আমাদের আমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কিসের জন্য? কারণ এটা হচ্ছে পূর্ণবর্গ না। পূর্ণবর্গ মানে কি? যেমন আমরা যেটা রুট করলে পরে সরাসরি মিলে যাবে, যেমন 9 কে রুট করলাম আমরা, সরাসরি মিলে গেল, কত পাওয়া গেল? 3। এই যে এরকম সরাসরি মিলে গেল, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে যেগুলো আছে, যেমন √8, এটাকে যদি আমরা এরকম ভাঙি, তাহলে ভাঙলে পরে এটা পাওয়া যাবে কত? 4 গুণন 2। তাহলে এখান থেকে 4 কে আমরা রুট করলে পরে মিলে যায় 2 হয়, আর 2 কে রুট করলে √2 হয়। এই যে এক্সট্রা ভাবে এরকম একটা মৌলিক মানে ওই রুট ওভার মৌলিক সংখ্যা এরকম এর ভিতর থেকে বের হবে। এটার ক্ষেত্রেও ওই রকম বের হবে। এটার ক্ষেত্রে রুট ওভার আমরা যদি ভাঙি তাহলে 5 গুণন 10 পাবো, তাহলে √5 পাবো, আবার √10 2 পাবো। এইরকম আবার দেখা যাচ্ছে এখান থেকে দুইটা এরকম ভাবে রুট ওভার মৌলিক সংখ্যা বের হচ্ছে। তাহলে আমরা খালি মাথায় রাখবো তাহলে কি, একটা হচ্ছে রুট ওভার মৌলিক, একটা পাই, একটা এখন এর ভিতর থেকে আরো কিছু বললাম যে রুট ওভারের ভিতরে যেটা মানে করলে পরে দেখা যাচ্ছে রুট করলে পরে সেটা মিললো না, সেটাকে বলা হচ্ছে অপূর্ণবর্গ। মানে পূর্ণবর্গ সংখ্যা বাদে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো হবে সেগুলো তো ডাইরেক্ট আমরা মূলদ বলেই ফেলবো, কিন্তু যেটা পূর্ণবর্গ হবে না, যেমন √8, √10, এগুলো পূর্ণবর্গ হচ্ছে না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে যে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে এই কয়টা জিনিস। তাহলে এই কয়টা জিনিসের বাইরে আমরা যা যা কল্পনা করব বা যা যা পাবো সবগুলোই তাহলে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। এখন আমরা এই অঙ্কটাতে চলে আসি, এখানে লেখা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা প্রথমটা যদি করি, এইটা একটু এখানে প্রিন্টিং একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে সাধারণত যেমন এখানে √27 বলছে, নিচে আছে হচ্ছে 3, এইটা আছে, এটা হচ্ছে √27 মানে হচ্ছে যে
এখানে রুট ওভার করলে পরে এটা মিলতেছে না, কারণ হচ্ছে আমি বললাম যে পূর্ণবর্গ না। তাহলে এইটা হচ্ছে, তাহলে রুট 27 মানে কি? রুট 27 মানে হচ্ছে যে রুট করলাম, এখানে 9 গুণন এখন 3 আসলো, আর নিচে আছে একটা 3। তাহলে এখানে এইটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে রুট 9 করলে পরে তো 3 মিলে যাচ্ছে, আর একটা 3 রুটের মধ্যে থাকছে, আর নিচে আর একটা 3 আছে, এই 3 3 কাটলে তখন আবার রুট 3 থাকছে। এই তো, তাহলে আমি প্রথমে কিন্তু বুঝতে পারছি যে এখানে রুট ওভার আছে, কিন্তু ওইটাই যে এদের মতো হচ্ছে আর কি, যে পূর্ণবর্গ হচ্ছে না, তার মানে সরাসরি মিলতিছে না। তখনই আমি এটা বুঝে ফেলছি যে এখানে এরকম না মিলার কারণে এইটা আমরা বলতে পারবো যে এটা একটা অমূলদ সংখ্যা। এখানে কিন্তু অ্যান্সার আমাদের ক নাম্বার অলরেডি হয়ে গেছে। কিন্তু এখানে যে আরো কয়টা আছে এটা আমরা একটু বুঝে নিই। এইটা আসলে এই রকম টাইপের, এখানে ভিতরে এরকম আছে, এটা বাইরে দিছে তো 3, আসলে এরকম না, এটা মূলত হচ্ছে এইরকম হওয়া। এইটা নিয়ে আছে 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 125 ডিভাইডেড বাই 5। তাহলে এই রকম থাকা মানে এটার পাওয়ার হচ্ছে কত আছে 125, তার পাওয়ার হবে মূলত 1/3, আর নিচে আছে হচ্ছে 5। তো এখন এই 1/3 এটাকে ভাঙলে পরে আসলে আসে হচ্ছে 5 এর কিউব, 5 এর কিউব, আর এখানে 1/3 আছে, এটা 1/3, আর নিচে আছে কত 5। এই 3 3 কাটলে পরে তাহলে আমাদের উপরে থাকে 5, নিচেই থাকে 5, তাহলে হয় হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা 1 পেয়ে গেলাম। 1 তো একদম সুন্দর একটা সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা মাস্ট বি, কারণ আমাদের এর মধ্যে পড়েনি রুট ওভার মৌলিক পাই ই, এই কয়টার মধ্যে পড়েনি। আর আবার যে আমরা এক্সট্রা দুইটা দেখলাম যে রুট করলে পরে মিলবে না, তাদের মধ্যেও পড়েনি, তাহলে আমরা এখন এইটাকে বলতে পারতেছি এটা মূলদ সংখ্যা। একইভাবে এইটা এইটা এগুলো সবই মূলদ সংখ্যা হবে, কারণ এইটা বলতে বোঝাচ্ছে হচ্ছে রুট ওভার 4 এরকম আছে 81, তাহলে মূলত এটা মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে 81 কে কত পাওয়ার দিলে পরে 4 হয়, 3 টু দি পাওয়ার 4 1/4। এই 4 4 কাটলে পরে শুধু থাকে 3। এটা একটা অংশ গেল। আবার পরেরটা যদি আমরা ওইটাও করি, ওইটা 32 এর উপরে দেওয়া আছে, তাহলে 1/5 হবে। আর তাহলে 32 এর উপর 1/5 মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, 5 কাটলে পরে শুধু 2 হয়। তাহলে এইগুলো এরকম, তার মানে হচ্ছে এইখানে এইখান থেকে আমরা এইটুকু ক্যালকুলেশন করে পেলাম 5, 5 এর ডিভাইডেড বাই 5, তার মানে এখান থেকে আমরা 5 ডিভাইডেড বাই 5 এইটা পাইছি এটার জন্য। আর এইটার জন্য আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে 3 পাইলাম, 3 আর নিচে আছে হচ্ছে 4। আর এইটার জন্য আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে পাইলাম হচ্ছে উপরে হচ্ছে 2 পাইলাম, নিচে আছে 8। তাহলে 2 ডিভাইডেড বাই 8 মানে 1/4 হয়। তাহলে 1 একটা পাইলাম আমি হচ্ছে 5 5 মানে ভাগ করলে 1, 3/4 1/4। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে এরকম ভগ্নাংশ টাইপের কোন জিনিস আসতেছে। এই ভগ্নাংশ টাইপের জিনিস মানেই হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞার ভিতরে বলা আছে যে এরকম পি বাই কিউ আকারে, মানে উপরে লব আর হর এইরকম ভাবে যদি কোনো কিছুকে লেখা যায় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই রকম যদি লেখা যাচ্ছে মানে কি, যেমন 1/4, বা এখন হয়তো বলতে পারো যে তাহলে এমনি স্বাভাবিক সংখ্যা যেমন 4, 4টাকে কি ওইভাবে লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়, কারণ সবার নিচেই 1 অবশ্যই থাকে। তাহলে 4/1 এরকম, মানে পি/কিউ আকারে যেগুলো লেখা যাবে সেগুলোকে আমরা বললাম তাহলে মূলদ সংখ্যা। তাহলে একদম আলটিমেটলি লাস্ট পজিশনে আমরা যাই কি কি শিখলাম। এখন হচ্ছে অমূলদ সংখ্যা কি জিনিস আর মূলদ সংখ্যা কি জিনিস আমাদের ভিতরে। তাহলে আমাদের যেহেতু প্রশ্নটা এইরকম ভাবে আসে যে মূলদ সংখ্যা কোনটি নিচের বা অমূলদ সংখ্যা কোনটি নিচের, তাহলে আমাদেরকে আগে যদি আমি বললাম যে অমূলদ সংখ্যাটা তোমাদেরকে যদি এরকম ভাবে চিনতে পারো যে অমূলদ সংখ্যা যেহেতু অল্প, তাহলে ওই কয়টা চিনতে পারলে পরে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এর বাইরে যেগুলো হবে সেগুলো সবই মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে রুট ওভার মৌলিক সংখ্যা, দ্বিতীয় এখান থেকে যেটা রুট ওভার মৌলিক সংখ্যা, তারপরে পাই, তারপরে ই। এখন রুট ওভার মৌলিক সংখ্যার ভিতরেও এর ভিতরে আরো আমি কিছু বলছি যে রুট ওভার মৌলিক সংখ্যা বাদেও যে রুটের ভিতরে আমাদের এক্সট্রা কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে আমরা রুট করে সরাসরি মিলাতে পারবো না, মানে রুট করলে পরে ওইটা পূর্ণবর্গ সংখ্যা না। যেমন এখানে বলছিলাম যে √9 না, এরকম যদি না হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। আর এর বাইরে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে বললাম যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে তো সেটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এর বাইরে ওইগুলো চলে যাচ্ছে। আচ্ছা, আর এইটা এই জন্যই বললাম যে কখনো কখনো নিচে দেওয়া থাকে এরকম যে আমাদের কিছু প্রশ্ন এরকম আছে যে এখানে যে সংখ্যাটা মানে মূলদ সংখ্যার সংজ্ঞা মানে পি/কিউ আকারে লেখা যায়, এই সংখ্যাটাকে কি সংখ্যা বলে, তখন আমরা বলবো যে সেটা অবশ্যই মূলদ সংখ্যা।
আচ্ছা, এখান থেকে আমরা তাহলে পরের অংশে চলে যাই। পরের জি। আচ্ছা, আমরা এখন ওইখানে 3 পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। এবার হচ্ছে 4 থেকে, এখানে যেমন বলছে 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় গড় কত চাইছে। সাধারণত গড় বিষয়টা এরকম আসলে, যেমন আমরা যদি মনে করি 1 2 3 এরকম 3টা সংখ্যা আছে, তাহলে এখানে যদি আমাদের গড় বের করতে বলে তাহলে আমরা কি করব, যে 1 যোগ 2 যোগ 3 ডিভাইডেড বাই যে কয়টা আছে তাহলে 3, তাহলে এখানে আছে হচ্ছে 5 6 6 ডিভাইডেড বাই 3 তাহলে হলো হচ্ছে 2। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে গড় এইভাবে করি। এখন এইখানে যদি এই সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা হয়, মানে সিরিয়ালে যায় বা স্বাভাবিক সংখ্যার সিরিয়ালে যায়, তখন সাধারণত প্রথমটা আর শেষটা এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তার মানে 1 যোগ 3 ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে 4/2, তাহলে আমাদের হচ্ছে 2। তাহলে এইখানকার ক্ষেত্রে যে কথাটা বলছে, তাহলে 1 থেকে 49 পর্যন্ত এরকম সিরিয়ালে আছে, তাহলে সিরিয়ালে থাকলে পরে প্রথম সংখ্যা কত হচ্ছে 1, লাস্টেরটা কত হচ্ছে 49, আর ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে 50 উপরে নিচে ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 25। এই 25ই হচ্ছে আমাদের এখানকার এটার অ্যান্সার খ নাম্বার। তাহলে যদি এরকম সিরিয়ালে না গেলে কিন্তু এই নিয়ম ফলো করবে না, তখন আমাদের ওই n তম পদের যে সিস্টেমে যাইতে হবে, তখন ধারার অঙ্কের মতো আর কি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এক কোন ধরনের সংখ্যা। এখন আমরা এখানে অপশন দেখে চিন্তা করব যে এক কোন ধরনের সংখ্যা। প্রথমে বলছে মৌলিক সংখ্যা, আমি মৌলিক সংখ্যার সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে 2 থেকে শুরু হবে, 1 থেকে বড়। মৌলিক সংখ্যার প্রথম সংজ্ঞার শুরুই হচ্ছে 1 থেকে বড় হতে হবে। তাহলে এখানে এক কোন ধরনের সংখ্যা, প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হবে না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে এটা যৌগিক সংখ্যাও না। এক হচ্ছে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তারপরে হচ্ছে উভয়, উভয় তো হবেই না, কারণ হবেই না। তারপরে কোনটি নয়, এটা অবশ্যই তাহলে কোনটি নয়। তাহলে হচ্ছে এক কোন ধরনের সংখ্যা, কোনটিই নয়। আচ্ছা, এরপরে আচ্ছা, এখন আমরা 6 আর 7 দিকে দেখি। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। এখন নতুন আর একটা জিনিস আমাদের আসলো, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। হ্যাঁ, সহমৌলিক, মৌলিক বলতে আমরা বুঝছি যে একরকম, এখন সহমৌলিক মানে এরা দুইজনের ভিতরে যদি কোনো আলাদা কোনো আবার গুণনীয়ক না থাকে। যেমন এখানে আমরা 4 এর কথা, এখানে 4 আছে আবার 6 আছে, দুইটা জিনিস আছে। এখন 4 কে যদি আমরা গুণনীয়ক গুলো করি তাহলে 1 2 আর 4 এগুলো পাবো। আবার 6 এর গুণনীয়ক গুলো করলে পরে আমি পাবো 1 2 3 আবার 6। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এক তো সবার মধ্যেই থাকবে, একের কথা বাদ। এক বাদে অন্য কোনো কিছু দুইজনের মধ্যে আছে কিনা, এই যে দুইজনের ভিতরে দুইবার আছে, মানে এর ভিতরেও 2 আছে, এর ভিতরেও 2 আছে। যখনই এরকম এক্সট্রা কোনো কিছু এক বাদে আবার দুইজনের ভিতরে থাকবে, তখন আমরা সেগুলোকে বলবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। সেগুলো যদি না থাকে, এগুলো যদি না থাকে, তখন আমরা সেগুলোকে বলবো সহমৌলিক সংখ্যা। আর যদি এক্সট্রা থাকে, তখন সেটাকে আমরা সহমৌলিক নয় এরকম বলবো। তাহলে এখানে পরেরটা যদি আমরা যাই, তাহলে 6 এর ক্ষেত্রে তো এইগুলো গুণনীয়ক পালাম, তাহলে 9 এর ক্ষেত্রে আমি কি পাবো 1, তারপরে 3 আর 9 এইগুলো পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এই 6 আর 9 এর মধ্যে এই যে 3 এক্সট্রা আছে, তাহলে এটাও সহমৌলিক নয়। তারপরে আবার হচ্ছে 9 আর 12 এর মধ্যে যদি দেখি, তাহলে 9 আর 12 এর মধ্যে 9 এর গুলো এগুলো আছে, 12 এর মধ্যে আছে কত, 1 আছে, 3 আছে, 4 আছে, 2 আছে, 6 আছে, 12 আছে, এইগুলো আছে। তাহলে এখানে আবার এই যে 3 ডাবল আছে। তাহলে মানে যেগুলো এই দুইজনও তাহলে সহমৌলিক নয়। আবার চলে গেলাম তাহলে 12 আর হচ্ছে 17 মধ্যে, তাহলে 17 এখানে 1 আর 17, 17 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এর গুণনীয়ক তো 1 আর 17ই হবে। তাহলে এইখানে আমরা তখন দেখব যে এইখানে 1 আর 17 আছে, তাহলে 1 বাদে আর এক্সট্রা আর কোনো কিছু গুণনীয়ক হিসেবে দুইজনের ভিতরে কমন নাই। তখনই আমরা বলে দেব যে তাহলে এই দুইজন হচ্ছে সহমৌলিক। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা কি বুঝলাম, যে এমন দুইটা সংখ্যা যাদের ভিতরে গুণনীয়ক 1 বাদে অন্য কোনো মিল থাকবে না, মানে আর কোনো গুণনীয়ক দুজনের মধ্যেই থাকবে না, তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। আর এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, এটা বলছে কোনটা, তাহলে তো এটা তো আমরা অনেক আগেই করছি যে 1 থেকে বড়, তাহলে কত থেকে শুরু হচ্ছে, আমাদের এখানে 2 থেকে কিন্তু শুরু হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কত, 2। তাহলে এখান থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এটা হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে এই দুইটা প্রশ্ন শেষ।
আচ্ছা, এখন এখান থেকে আমরা যেমন 8 নাম্বারটা আমাদের অনেক আগে হয়ে গেছে, কারণ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বলছিলাম যে যেভাবে যে 4 4 2 2 3 2 2 3 2 1 এইভাবে ওই 25টা, তাহলে মোট হয় হচ্ছে 25টা, তাহলে এখান থেকে আমাদের 25টা হয়ে গেছে। তারপরে পরেরটা আছে 50-এর ছোট কয়টি মৌলিক সংখ্যা, এইগুলো কিন্তু ওর মধ্যে আমাদের পড়ে যায়। তাহলে 50-এর ছোট তার মানে 49 পর্যন্ত আমি নিতে পারবো। তার মানে 1 থেকে 50 পর্যন্ত, কারণ 50 তো মৌলিক সংখ্যা না, তাহলে 49 বা 50 বলা একই কথা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমরা তাহলে ফার্স্টে যে 5টা লিখছিলাম যে 4 4 2 2 তারপরে 3, এই কয়টা যোগ করলে পরে আমরা পেয়ে যাব। তাহলে 4 এখানে টোটাল হচ্ছে 10 আর 3 15টা হচ্ছে, এটা 15টা ওইটা 25টা। আচ্ছা, পরের এটাতে আসি আমরা, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, তাহলে সেই দুইটির গুণফল এত হলে সংখ্যা তিনটি, এখানে আমরা অপশন টেস্ট দিয়ে করব, তাহলে সব থেকে ভালো হবে। যে হচ্ছে অপশন টেস্ট দিয়ে করলে পরে তাহলে এটা দ্রুত করা যাবে। যেমন তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 91, তাহলে এইখানে যদি আমরা এইটার কথা চিন্তা করি, যে আমরা মনে করলাম যে 7 13 আর মনে করেন 11, তাহলে 7 13 আর 11, এখানে বলছে যে প্রথম দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 91, তার মানে পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল 91 আর শেষের দুইটির গুণফল হচ্ছে 143। এখানে তাহলে আমরা এখানে যেমন 7 আর 13 এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা 91 অলরেডি পেয়ে যাচ্ছি প্রথম দুইটার গুণ করে। আবার দ্বিতীয় দুইটার গুণ করে কত পাচ্ছি, আবার এই 143 পাচ্ছি। তাহলে এটা জাস্ট হচ্ছে অপশন টেস্ট করে এমনি গুণ করলে পরে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন এখানে পরেরটা 12 নম্বরে আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা আবার ওই মূলদ অমূলদের দিকে খেয়াল করতেছি। যে মূলদ সংখ্যা, প্রথম কথা হচ্ছে যে আমি বলছিলাম রুট ওভার মৌলিক সংখ্যা হলে তো সেটা মূলদ সংখ্যা হবে না, তাহলে প্রথম কথা হচ্ছে এটা আমাদের 2 থেকে হচ্ছে মৌলিক সংখ্যা শুরু, তাহলে এখানে √2 আছে, তাহলে এটা তো অবশ্যই কি রুট ওভার মৌলিক সংখ্যা। তাহলে রুট মৌলিক হলে পরে কি অমূলদ সংখ্যা, রুট মৌলিক মানেই অমূলদ সংখ্যা, রুট মৌলিক মানেই অমূলদ। তাহলে এখানে আমাদের রুট মৌলিক হচ্ছে কত, √2, তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তারপরে আমি যে এখানে বললাম যে 3√2 এখানে √8 এরকম আছে, তাহলে √8ও কিন্তু আমরা কি বলছিলাম যে অমূলদ সংখ্যা, √8ও অমূলদ সংখ্যা। কেন? কারণ এই একই কথা যে রুট করে মেলানো যাচ্ছে না। তারপরে এখানের ক্ষেত্রে √7 এইটুকু আছে, তার 3-এর সাথে গুণ, সমস্যা নাই। আমাকে এই √7 এইটুকু তো আমরা বুঝতে পারতেছি এটা একটা অমূলদ সংখ্যা, আবার এখানে বুঝতে পারতেছি √5 একটা অমূলদ সংখ্যা। যেখানে এইরকম একটা জিনিস থাকতেছে সেইখানে আমরা ওইটা ভাগ থাকুক অথবা কিছু গুণ থাকুক, যেমন এইটাতে 3 গুণ আছে কোনো সমস্যা নাই, তারপরেও আমরা অমূলদ সংখ্যা। এখানে যেমন 4 ভাগ আছে তারপরেও অমূলদ সংখ্যা, এখানে 3 গুণ আছে, এইগুলো গুণ বা ভাগের কোনো আমরা দিকে তাকাবোই না, আমরা খালি দেখবো কি যে এই রুট টাইপের কোনো আছে কিনা, যে রুট করলে পরে ওটা মিলতেছে কিনা, যদি না মিলে তাহলে আমরা বলে দেবো যে ওইটা অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে এখন হচ্ছে √2 সংখ্যা কোন ধরনের সংখ্যা, এটা আবার ওই একই কথা আসতেছে যে এটা অবশ্যই অমূলদ সংখ্যা।